একটা কথা কখনো ভুলে যেও না, জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধটা বাইরে নয়, নিজের ভেতরে হয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন তুমি আবার নতুন করে চেষ্টা করার সিদ্ধান্ত নাও, তখনই তুমি একজন যোদ্ধা হয়ে ওঠো। হয়তো তোমার স্বপ্ন নিয়ে মানুষ হাসে, হয়তো কেউ বলে তোমার দ্বারা কিছুই হবে না, হয়তো অনেক রাত তুমি কেঁদে কাটিয়েছো কারণ এত পরিশ্রম করেও ফল পাওনি। কিন্তু বিশ্বাস করো, জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো শুরু হয় তখনই, যখন মানুষ ভাবে তোমার গল্প শেষ। একবার ভাবো, একটি বীজকে মাটির নিচে তাকে অন্ধকারে থাকতে হয়, চাপ সহ্য করতে হয়, বৃষ্টি আর ঝড়ের সঙ্গে লড়তে হয়। বাইরে থেকে কেউ তার বেড়ে ওঠা দেখতে পায় না, কিন্তু একদিন সেই ছোট্ট বীজটি মাটি ভেদ করে মাথা তুলে দাঁড়ায়, তারপর একসময় বিশাল গাছে পরিণত হয়। মানুষের জীবনও ঠিক তেমন। আজ তোমার পরিশ্রম হয়তো কারো চোখে পড়ছে না, কিন্তু তার মানে এই নয় যে তোমার অগ্রগতি থেমে গেছে। মনে রেখো, ব্যর্থতা তোমার পরিচয় নয়, ব্যর্থতা শুধু শেখায় কোন পথে এগুলো সাফল্য পাওয়া যায়। তাই পড়ে গেলে লজ্জা পেও না, লজ্জা হলো আর কখনো উঠে দাঁড়ানোর চেষ্টা না করা। তাই আমি বলবো, আজকেই একটি সিদ্ধান্ত নাও, অন্যের কথা নয়, নিজের স্বপ্নে বিশ্বাস করবে। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো করার চেষ্টা করবে। ছোট ছোট পদক্ষেপেই একদিন বড় সাফল্যের গল্প লিখে দেয়। তাই মাথা উঁচু করে সামনে এগিয়ে চলো। হয়তো আজ তোমার পথ কঠিন, কিন্তু এই কঠিন পথই একদিন তোমাকে এমন একটি জায়গায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে তুমি বলবে, ভালো হয়েছে, আমি সেদিন হাল ছাড়িনি। মনে রাখবেন, স্বপ্ন পূরণ হয় তাদেরই যারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। তাই বলছি, আজ নয়, এখনই শুরু করুন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার মিষ্টি ভাইয়াপুরা? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমার আজকের ভিডিওটি সকালবেলা নাস্তার পর্ব থেকেই শুরু করেছি। সকালের নাস্তায় আজকে গরম গরম পরোটা, আলু ভাজি আর সঙ্গে হচ্ছে ডিম পোস্ট করে নিয়েছি। আর এখন যেহেতু বর্ষা চলছে, বর্ষার সিজনে কিন্তু সকাল সকাল এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া নাস্তার মধ্যে আমার কাছে রুটি, পরোটা, ভাজি এটাই বেশি বেস্ট মনে হয়। আর সঙ্গে খিচুড়ি হলে একদম খারাপ হয় না। তো যাই হোক, নাস্তার পর্ব শেষ করে চলে এলাম ছাদ বাগানে। অনেক দিন কিন্তু আপনাদের সঙ্গে আমার বাগানটা ঠিকঠাক শেয়ার করা হয় না। আমার সেই ছোট ছোট পেয়ারাগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে। এখন কিন্তু প্রতিটা পেয়ারা খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর ছাদ বাগানে বৃষ্টির দিনে যে পেয়ারাগুলো হয়, সেগুলো কিন্তু একটু আর্লি ছিঁড়ে ফেলতে হয়। তা না হলে পেয়ারার ভিতরে পোকা ধরে যায়, আর পোকা ধরা মানেই হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। তো আজকে আমি বেশ কয়েকটা কিন্তু ছিঁড়ে ফেলবো, কারণ অনেকগুলো পেয়ারাই পেকে গেছে। আর এই মুহূর্তে যদি এগুলো ছিঁড়ে না নিয়ে যাই, তাহলে কিন্তু পরবর্তীতে খাওয়ার কোনো পরিবেশ থাকবে না। যদিও পাকার পরে পেয়ারাগুলো দেখতে আরো সুন্দর হয় আর ভিতরটা কিন্তু লাল হয়ে যায়, কিন্তু সেই আশা করতে গেলে আমার পেয়ারার একটাও খাওয়া হবে না। আজকে ছাদ বাগানে এসে আমার মনটাই খারাপ হয়ে গেল। দেখেন, এই কমলাগুলো দার্জিলিং কমলা। তো কয়েকটা কমলা ধরেছে, সেগুলো দেখলাম যে নিচে পড়ে গেছে বেশ কয়েকটা। আর এই যে গাছের মধ্যেও একটা একদম বেজে আছে, মনে হচ্ছে যেন গাছে এখনো এটা ঝুলে আছে। আসলে এটা অনেক আগেই পড়ে গিয়েছে। আর এইদিকে দেখেন আমার হচ্ছে জলপাই গাছটা, মাশাল্লাহ, জলপাই গাছ কিন্তু আগা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ গাছটায় একদম ফুলে ফুলে ভরা। সব হয়তো টিকে থাকবে না, কিন্তু যতটুকু থাকবে সেটাই আলহামদুলিল্লাহ। তো কতটুকু থাকবে সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। আর এই যে দেখেন, ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, একদম মাঝখান দিয়ে ছোট ছোট জলপাইয়ের গুটি বের হচ্ছে। দেখতে যে কি ভালো লাগছে। আর এই ফুলগুলো ধরেছে সেটাও প্রায় 6 মাস হয়ে গেছে। আর 6 মাস পরে এই ফুলগুলো ফুটলো। আচ্ছা, এমন ফুল কি সত্যি আছে যে 6 মাস পর সেটা ফুটে? আমি হিসেব করলাম প্রায় 6 মাস পরে এই ফুলটা আমার ফুটে। হয়তো এখন আবার এই ছোট ছোট জলপাই থেকে বড় জলপাই পরিণত হতে আর 6 মাস লেগে যাবে। তার মানে বছরের 12 মাসেই গাছে ফুল ফল কোনো না কোনো কিছু থাকেই। আর এইদিকে আমার আনার গাছের অবস্থা দেখো, এত বড় বড় আনারগুলো কিভাবে নষ্ট হয়ে গেছে। আসলে দেখে অনেক বেশি খারাপ লাগছিল। একে তো বাহিরে প্রচুর বৃষ্টি, আর তাছাড়া এই সিজনে কেন এরকম হয়ে গেল আমি বুঝতে পারছি না। এটা কি বৃষ্টির কারণে হয়েছে,
না অন্য কোনো সমস্যা বা কোনো রোগের কারণে হয়েছে আসলে আমার জানা নেই। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। অনেকগুলো আনার ধরেছিল ২ টা গাছে, মোটামুটি সব আনারের মধ্যেই একই অবস্থা হয়েছে। কিছু আনার তো ঝরে পড়ে গিয়েছে। একে তো ছাদ বাগানের অবস্থা আমার মারাত্মক খারাপ হয়ে আছে, বৃষ্টি তার মধ্যে হচ্ছে বিল্ডিং এর রঙের কাজ চলছে, তো সব মিলিয়ে আমার বাগানটা অনেক খারাপ হয়ে আছে। এই দেখো এইখানে কি একটা ম্যাজিক, তাই না? একদম ছোট একটা গাছ, এই গাছটার হাইট কিন্তু ১.৫ হাতের মতো হবে। ছোট্ট এই গাছটা হচ্ছে আমি নিয়ে এসেছি, এই একটা একটা ফল ছিল, ২টা গাছ এনেছি, ২টার মধ্যেই একটা একটা পেয়ারা ছিল, আর একটা পেয়ারা দেখো কি সুন্দরভাবে পেকেছে। আসলে আমি লক্ষ্য করিনি, আর বৃষ্টির কারণে ছাদে আসাও হয়নি। দেখো কি অবস্থা, একদম পেকে সাদা হয়ে আছে। আর এটা মনে হয় মেবি পাখিতেও খেয়ে ফেলেছে। আর এই পাশে যে অন্য আরেকটা গাছ হচ্ছে সেটার অবস্থা দেখো, সেটারটা কিন্তু এখনো পাকেনি। এই পেয়ারার জাতটাকে বলে চায়না পেয়ারা। পাতাটা ছোট, পেয়ারাটাও ছোট হয়, আর ভিতরে যে মানে বিচির অংশটা সেটা কিন্তু একটু পিঙ্ক কালার হয়। তো যাই হোক, এখন তো দেখাতে পারলাম না কারণ ওই পেয়ারাটা একদমই নষ্ট হয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। ছাদ বাগান থেকে ঘুরে আসলাম আর দেখে তো মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, ছাদ বাগানের অবস্থা একদমই ভালো না। এরপর চলে এলাম কিচেনে। আমার কিচেনের অবস্থাও কিন্তু মারাত্মক খারাপ হয়ে আছে। অনেক দিন পর্যন্ত কিচেনে প্রচুর নোংরা হচ্ছে। উপর থেকে ধুলাবালু এত পরিমাণে পড়ছে। আমার কাছে এখন আসলে ক্লান্ত লাগে। সারাদিন মানুষ এত কাজ করে কিভাবে আসলে এগুলো সামলায় বলেন তো? বাসার যেখানে আজকে গুছিয়ে নিচ্ছি, কালকে সেখানে আবার ময়লা হয়ে যাচ্ছে। এভাবে তো আসলে পসিবল না। আর আমরা যারা একটু গুছিয়ে থাকতে পছন্দ করি বা পরিষ্কার থাকতে পছন্দ করি, তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি সমস্যার। উপর থেকে সারাক্ষণ বালি আসতে থাকে, তার মধ্যে আমিও গুছাতে থাকি। আর নিজের শারীরিক অবস্থা তো কি বলবো, সেটা নাই বা বলি। সবসময় বলতেও ভালো লাগে না। মানুষ যখন একবার অসুস্থ হয়ে পড়ে সে কখনো পুরোপুরি সুস্থ হয় না, এটা আসলে আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি। তো এই যে দেখেন আজকে আবার এগুলো গুছিয়ে নিচ্ছি। আমার এই যে জারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করি। তারপর উপরেরটা কিন্তু একদম সাদা হয়ে থাকে। আপনারা হয়তোবা বুঝতে পারছেন না ক্যামেরায়। অনেকটা অস্পষ্ট বোঝা যায়। তো এগুলো এখন ক্লিন করে নিব। এরপর হচ্ছে রান্না-বাড়া করব। আসলে এই কাজগুলো করার জন্য ধৈর্যটার অনেক বেশি প্রয়োজন। ধৈর্য না থাকলে এগুলো করা যাবে না। আর সংসার জীবনে ধৈর্যটা সবথেকে বেশি প্রয়োজন। অনেক আপুরা আমাকে মাঝে, মাঝে কমেন্ট করে বলেন, "আপু তোমার ধৈর্যও আছে বটে।" বিশেষ করে ফেসবুকে যদি আমি কোনো ভিডিও শেয়ার করি সেখানেও অনেক আপুরা বলেন, আসলে ধৈর্য না থাকলে জীবনে কোনো কাজেই সফল হওয়া যায় না। তাই আমাদের কিন্তু ধৈর্য থাকাটা অনেক বেশি জরুরি। আর ধৈর্য আর একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি বলেই কিন্তু এই সংসারটার মধ্যে এখনো কাজ করতে পারছি। তা না হলে ভাই আমার যে অবস্থা, যে শারীরিক অসুস্থতা, এগুলো নিয়ে কাজ করা পসিবল ছিল না। আমার বাসায় হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু তারা কিন্তু এই ধরনের কাজগুলো করে না যেগুলো আমরা করি। নিজের সংসার, নিজের কাজ নিজে যেভাবে গুছিয়ে করবেন, আপনার হেল্পিং হ্যান্ড কি সেটা করে দিবে? কখনোই না। প্রশ্নই আসে না। বিশ্বাস করবেন না, তারা শুধু টাকা নেবে। কিন্তু তাদের যে কাজগুলো, সেগুলো তারা করে হচ্ছে নামমাত্র, মানে টাকা নেওয়ার জন্য। মাঝে, মাঝে অনেক খারাপ লাগে যে ভাবছি আর বউ রাখবো না। কিন্তু কি করার বলেন তো? আমার পক্ষে তো আসলে সব কাজ একা করা পসিবল না। সে যতটুকু করে দিয়ে যায়, তার উপর দিয়ে আমি না হয় আরেকটু ভালো করে করার চেষ্টা করি। সে যতটুকু করে দিয়ে যায়, তার উপরে আমি হচ্ছে আবার নতুন করে আরেকটু ভালো করে করি। এতে করে দেখা গেছে আমার পরিশ্রমটা হয়তোবা একটু কমে। আর সে পুরোপুরি না করলেও আমার যতটুকু হেল্প হয় এটাই আসলে অনেক বেশি। তো যাই হোক, এই টেবিলটাকে এখন একটু, একটু করে সব পরিষ্কার করে নিচ্ছি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদম সাদা হয়েছিল। আমি প্রতিদিন পরিষ্কার করি, প্রতিদিন। জানি না আসলে ধুলাবালু থেকে কবে মুক্তি পাবো। যদিও বা ঢাকা শহরে আমরা যারা থাকি তারা কখনোই ধুলাবালি থেকে মুক্তি পাবো না। আমাদের বাসার চারিপাশটা ঘেরাই কিন্তু রাস্তা থাকে। তো যে কারণে গাড়ি ঘোড়া যেহেতু বেশি চলে, আর এই কারণে ধুলাবালুটা অনেক বেশি থাকে। আর এখন যেহেতু বাসায় কাজ হচ্ছে তাই এই বিষয়টা তো একদম আলাদা। তো এখন হচ্ছে চলে আসলাম রান্না করতে। কি করব? একটু, একটু করে কাজ করি আর একটু, একটু করে রান্না-বাড়া সবকিছু তো একসাথে চালিয়ে নিতে হবে। বিশ্বাস করবেন কিনা জানি না, সত্যি বলছি আমার শরীর অনেক, অনেক বেশি খারাপ। এই মুহূর্তে ইচ্ছে করে না কোনো কাজ করি, রান্না-বাড়া কোনো কিছু না। মনে হয় আমি এখন একটু ছুটি নেই। আসলে সবার জীবনে ছুটি আছে, কিন্তু সংসার জীবনের না কোনো ছুটি নেই। ছোটবেলায় মায়ের মুখে একটা কথা বেশি শুনতাম। বলত যে মেয়ে মানুষের সংসার জীবন থেকে কখনোই ছুটি মেলে না। আর বিয়ের পর একটা মেয়ে কিন্তু বাবার বাড়িতে গিয়েও ঠিকঠাকভাবে দুদিন বেড়াতে পারে না। কারণ তার সংসারে মায়া থাকে, সন্তানদের লেখাপড়া থাকে, হাসব্যান্ডকে নিয়ে চিন্তা থাকে। মানে সব মিলে কোনো মেয়েই কিন্তু বিয়ের পর আর ছুটি পায় না। যদিও বা কখনো ছুটি মেলে, সেটাও কিন্তু এই সংসারের মায়ায় বারবার ফিরে আসে। ইচ্ছে করে না ছুটি পেলেও এই সংসার ফেলে কোথাও যাই। এই সহজ কথাটা হয়তোবা অনেককে বোঝানো যাবে না যে কি এমন কাজ থাকে। কিন্তু আমাদের যে কি পরিমাণ কাজ থাকে সেটা শুধু আমরাই জানি।
কিন্তু আফসোস হচ্ছে একটাই, আমাদের কাজগুলো না চোখে পড়ে না। বেতন ছাড়া চাকরি করি তো আমরা, এই জন্য আমাদের কাছে কোনো মূল্য নেই। কিন্তু দেখেন, দিন শেষে কিন্তু আমরা যদি না থাকি গৃহিণীরা, তাহলে বাসাবাড়ির যে কি অবস্থা হবে সেটা কি অন্য মানুষরা বোঝে? বিশেষ করে পুরুষ মানুষ যারা বাইরে চাকরি করে, মাঝে তারা অনেক কষ্ট করে, কিন্তু আমাদের কষ্টটা কি তারা কখনো বোঝে? যে সারাদিন একটা বাসাকে গুছিয়ে রাখতে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কি পরিমাণ আমাদেরকে সময় দিতে হয় বা কতটা কষ্ট করতে হয়। একদিন যদি আমরা বিছানায় পড়ে থাকি, পরের দিন আর বাসার দিকে তাকানো যাবে না। তো যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে আমি কিন্তু রান্না করে নিচ্ছি। আজকে হচ্ছে গলদা চিংড়ি মাছ, সেটাকে একটু ভুনা করে নিয়েছি। যেহেতু বাসায় এখন লোকজন কম, আমরা ৩ জন আছি, সেক্ষেত্রে অল্প করেই রান্না করছি। আর একদিকে হচ্ছে পাট শাকের ডাল রান্না করছি, আর হচ্ছে ভেন্ডি ভাজি করে নিচ্ছি। তো ডাল আর মাছটা তো হয়ে গেছে, এখন এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে হচ্ছে ভেন্ডিটা ভাজি করে নিচ্ছি। আমার আবার যেকোনো ভাজাভাজি জিনিস সেটা কিন্তু মুচমুচে না হলে ভালো লাগে না। যদিও অনেকে এই ধরনের সবজি খেতে পছন্দ করে না, মানে বেশি একদম মুচমুচে, তারা আবার সবুজ সবুজ কালারটা থাকতেই নামিয়ে ফেলে। তো আমার কাছে আবার সেটা ভালো লাগে না, সেই জন্য আসলে আমি এইভাবে একটু মুচমুচে করে ভেজে নিই। তো আমার ভাজিটাও হয়ে গেছে, এখন শুধু ভাতটা রান্না করলেই দুপুরে রান্না কমপ্লিট। রান্না হয়ে যাওয়া মানে বিশ্বযুদ্ধ শেষ করা। মেয়েদের সব থেকে বড় কাজ হচ্ছে কি জানেন? সকালবেলা উঠেই কিচেনে হাঁড়ি পাতিল প্লেট বাটি এগুলো ক্লিন করা, রান্নাঘরের কাজগুলো শেষ করা। রান্নাঘরের কাজ শেষ হলে মনে হয়ে গেছে আমার বাসায় সব কাজ শেষ। বাকি যত কাজ থাকুক সেটা না ইজিলি করা যায়। তো যাই হোক, রান্না পর্ব শেষ করে আজকে হচ্ছে আমি একটু পিঠা বানিয়ে নিয়েছিলাম। সেই পিঠাগুলো বানানোর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সবকিছু আসলে শেয়ার করা পসিবল না, অনেক কষ্ট হয়ে যায়। এরপর হচ্ছে সেই পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি, আর সেখান থেকে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে পাখন পিঠা, আপনারা কি বলেন জানি না, অনেকে এটাকে মুখ পাখনও বলে, তবে আমাদের বরিশালের ভাষায় এটা মুখ পাখন না। আমরা এটার মধ্যে ডাল ব্যবহার করেছি, তবে সেটা হচ্ছে মসুরির ডাল, আলু, নারকেল, সাথে ছিল ডিম। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি। আলুটা সেদ্ধ করে সেটা একদম ব্লেন্ড করে ফেলেছি, ডালটাও সেদ্ধ করে ব্লেন্ড করে ফেলেছি, আর নারকেলটাও একদম মিহি করে ব্লেন্ড করে ফেলেছি। এরপর সেই মিশ্রণগুলো পানির মধ্যে দিয়ে একদম একটা ব্যাটার মতো তৈরি করেছি, আর সেই ব্যাটারের মধ্যে কিন্তু ময়দা সেদ্ধ করেছি। আর সেদ্ধ করার সময় কিন্তু চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর যখন এই ডোটা মাখিয়ে নিয়েছি, তখন কিন্তু ডিম অ্যাড করেছি, আর সাথে হচ্ছে রান্নার রেগুলার তেল। এরপর ভালো করে এটাকে মেখে নিতে হবে। যত বেশি ভালো করে মেখে নেবেন, তত বেশি কিন্তু পিঠা সফট এবং ভালো হবে। যেহেতু আমি সেই ভিডিওটা ধারণ করিনি, তাই মুখে বলে দিলাম। আর এই বিষয়ে কিন্তু ভিডিও আমি অনেক আগে দিয়েছি, সেজন্য আর আপনাদের সঙ্গে রেসিপি একটা শেয়ার করলাম না। আর এই পিঠাটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ, বিশেষ করে আমাদের বরিশালের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। এটা আপনারা নর্মালি এভাবে ভাজা অবস্থায় খেতে পারেন, আবার এটাকে দুধের শিরায় ভিজিয়েও খেতে পারবেন। তবে দুটা দুই ধরনের স্বাদ, এটা কিন্তু দুইভাবেই খাওয়া যায়। আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কিছু পিঠা সাজে তৈরি করেছি, আর কিছুটা হচ্ছে হাত দিয়ে নকশা করেছি। হাত দিয়ে পিঠা তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তবে সময় অনেক বেশি লাগে। এজন্য আমি কিছু পিঠা হাতে বানিয়েছি, আর কিছুগুলো হচ্ছে পিঠার যে সাজ থাকে সেগুলো বানিয়েছি। তো এখন হচ্ছে এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজারও কিন্তু একটা টিপস রয়েছে। এই পিঠা কিন্তু সরাসরি খুব গরম তেলে ভাজা যাবে না, তাহলে পিঠার উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার যে ঠান্ডা তেলের মধ্যে দেবেন সেটাও পারবেন না। পিঠার তেলটা গরম থাকতে হবে, তবে খুব বেশি গরম না, মানে যে একদম দেয়া মাত্র পুড়ে যায়। আবার ঠান্ডা থাকার মানে এটা নয় যে একদম ঠান্ডা তেলের মধ্যে পিঠা দিয়ে দেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে, পিঠা ভাজা হবে না, আর তেলের মধ্যে দেওয়ার পর পিঠাগুলো একদম গা থেকে ক্ষয়ে যাবে, একদম মনে হবে যে গলে যাচ্ছে। তো এই পিঠাগুলো ভাজার সময় তেলটা অবশ্যই লক্ষ্য রেখে তারপর হচ্ছে ভাজতে হবে। পিঠা ভাজতে ভাজতে কিন্তু আপনাদের সঙ্গে আমি আমার টুকটাক কিছু শপিং দেখিয়ে দিচ্ছি। সস্তায় বস্তা ভরে কিছু জিনিসপত্র এনেছিলাম। তবে হ্যাঁ, থ্রি পিসগুলো কিন্তু না এর মধ্যে। সস্তার জিনিসগুলো একটু পরেই দেখাচ্ছি। এই থ্রি পিসগুলো আসলে আমি নিজে বাসায় পরার জন্য এনেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। কালারগুলো কেমন হয়েছে বলেন তো? আমার কাছে তো মোটামুটি ভালো লেগেছে। কিছু কিছু ড্রেস আছে যে কিছু কয়েকদিন ব্যবহার করার পরে একদম পাগল পাগল হয়ে যায়, এই জন্য ভাবছি এখন একটু কালারগুলো চেঞ্জ করব। আর এই ধরনের থ্রি পিসগুলো আর কখনো কিনবো না, প্রয়োজনে গজ কাপড় কিনে তারপর হচ্ছে থ্রি পিস বানাবো। আর এই যে দেখেন, সস্তায় বস্তা ভরে কি এনেছি, আমি কতগুলো ছোট ছোট বাটি এনেছি, আমার দেখে এত ভালো লাগছিল। আর তারপর ভাবলাম যে না, কয়েকটা বাটি নিয়ে যাই। মেয়ের জন্য একটা পানি খাওয়ার মগ এনেছি, এটাও পছন্দ করে এনেছে, যদিও আমার মেয়েকে নিয়ে বাইরে গেলে আমাকে কিচ্ছু কেনাকাটা করতে দিতে চায় না।
ও সবসময় বলে কিছু কিনতে হবে না, তোমার অনেক আছে অনেক আছে, তো এভাবেই বলতে থাকে। আর আমরা তো মেয়েরা বুঝে নেই আমাদের যে কি পরিমাণ বাইরে গেলে কেনাকাটা করতে ইচ্ছে করে। কিন্তু কি বলেন তো, পকেটে টাকা না থাকলে অনেক সময় চাইলে অনেক কিছু কেনা যায় না। তো এই যে দেখেন সস্তায় বস্তা ভরে কতগুলো বাটি নিয়ে এসেছি। বাটিগুলো আমার কাছে সত্যি সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার কথা। ধাঁধার কথা এই জন্যই বললাম, গত পর্বে ধাঁধার উত্তর কে দিয়েছেন কে দেননি আমি সঠিক বলতে পারছি না। বলতে পারেন কমেন্ট বক্সটা চুরি হয়ে গেছে, সেই কারণে আসলে আমি আজকে কারণ নাম নিতে পারিনি। এখন বলে দিয়েছি আজকের পর্বের ধাঁধা। আজকের পর্বের ধাঁধা হচ্ছে, কোন জিনিস ছোটকালে সবুজ থাকে কিন্তু বৃদ্ধ বয়সে লাল হয়? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমার তো পিঠা ভাজা হয়ে গেল, আর আমার কিন্তু বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।